আকাশ প্রতিরক্ষায় মধ্যপ্রাচ্যে অপ্রতিরোধ্য শক্তিতে পরিণত হয়েছে ইরান। তবে কি দেশটি অস্ত্রের দিক থেকে ইসরায়েলকেও ছাড়িয়ে যাচ্ছে? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের অস্ত্রাগার ধ্বংস হয়েছে এমন দাবি করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শাসনকর্তারা। কিন্তু তাদের এমন দাবিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তেহরান জানিয়ে দিয়েছে আরো শক্তিশালী অস্ত্র তৈরি করেছে ইরানের সামরিক বাহিনী, যা দিয়ে সম্ভাব্য যুদ্ধে ইহুদিবাদীদের মোকাবিলা করবে তেহরান। এদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন উঠেছে যে মার্কিন আগ্রাসন প্রতিহত করতে পারমাণবিক অস্ত্র তৈরির পথে হাঁটতে চলেছে ইরান। তাহলে কি এবার মধ্যপ্রাচ্যের পরাশক্তিতে পরিণত হতে চলেছে ইরান? প্রশ্ন হলো, নতুন কোন অস্ত্রের কথা বলছে তেহরান? সর্বোচ্চ সামরিক শক্তি প্রয়োগ করেও ইরানকে দমাতে সফল হয়নি ইহুদিবাদীরা, অথচ সাম্প্রতিক ওই যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকেই উৎখাত করার ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তাতে যখন ব্যর্থ হলো ইহুদিবাদীরা, ঠিক তখনই ইরানের বিরুদ্ধে সাময়িক শান্তির পথকে বেছে নেয় তারা। কিন্তু পেছন থেকে এখনো ইরান ইস্যুতে ষড়যন্ত্রমূলক তৎপরতা চালিয়েই যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন যে ইরানের সামরিক শক্তিকে ভেঙে ফেলতে সফল হয়েছে যুক্তরাষ্ট্র। কিন্তু সম্প্রতি কুয়েত ও বাহরাইন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিনীদের কমপক্ষে ৮টি সামরিক ঘাঁটিতে মিসাইল হামলা চালিয়ে নিজেদের শক্তির জানান দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইহুদিবাদীদের তুমুল আগ্রাসনের মাঝেও যে থেমে নেই ইরানের সর্বোচ্চ সামরিক শক্তি অর্জনের যাত্রা, সে বার্তাই দিয়েছেন দেশটির সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা ইউনিটের ডেপুটি কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খোশকাল। আকাশ প্রতিরক্ষায় ক্রমাগত সাফল্য অর্জন করেই চলেছে ইরান, এমনটি জানিয়ে ব্রিগেডিয়ার জেনারেল ইউসেফি বলেছেন, আমাদের শক্তিশালী ক্ষেপণাস্ত্রগুলো সাম্প্রতিক যুদ্ধে ইসরায়েলের আয়রন ডোম নামে পরিচিত এয়ার ডিফেন্স সিস্টেমকেও সফলভাবে ভেদ করেছে। এর মাধ্যমেই আমরা প্রমাণ করেছি আমাদের সামরিক শক্তি ঠিক কতটা উন্নত। যুদ্ধক্ষেত্রের জন্য অত্যাধুনিক ড্রোন এবং দ্রুতগতির ক্ষেপণাস্ত্র তৈরি করা ইরানের একটি সাধারণ রীতিতে পরিণত হয়েছে। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিকায়নেও উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে তেহরান। ২৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম প্রেস টিভি। জানা গেছে, সাম্প্রতিক ৪০ দিনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের কমপক্ষে ৪২টি যুদ্ধবিমান ও আত্মঘাতী ড্রোনকে ভূপাতিত করতে সফল হয়েছে ইরান। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের এক প্রতিবেদনে, যার কারণে প্রায় ২.৬ বিলিয়ন মার্কিন ডলার ক্ষতির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। ভূপাতিত হওয়া সেসব যুদ্ধাস্ত্রের মধ্যে ছিল ৪টি F-15E স্ট্রাইক ঈগল ও F-35A লাইটনিং মডেলের ২টি যুদ্ধবিমান সহ আরও অসংখ্য অত্যাধুনিক সমরাস্ত্র। এদিকে ইরানের বিরুদ্ধে আবারও ষড়যন্ত্রমূলক তৎপরতা চালাতে দেশটির আশপাশে নিজেদের যুদ্ধবিমানগুলো সম্প্রতি উড়িয়েছে ইসরায়েল। যদিও ইহুদিবাদীদের সেসব যুদ্ধবিমানকে ভূপাতিত করতে মোটেও যে দ্বিধা করবে না তেহরান, সে সতর্ক বার্তাই দিয়েছে ইরানের শীর্ষ সামরিক কমান্ড খাতাম আল আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তর। এ প্রসঙ্গে বাহিনীটি ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, প্রতিবেশী দেশগুলোর আকাশসীমায় ইসরায়েলের যুদ্ধবিমানগুলোর উড্ডয়নের ঘটনাকে আমরা নিজেদের বিরুদ্ধেই হুমকি হিসেবে বিবেচনা করছি। যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে এক্ষেত্রে বাধা প্রদান না করে, তাহলে ইহুদিবাদীদের এসব আগ্রাসী কর্মকাণ্ডের জবাব দেবে ইরান। কিন্তু প্রশ্ন হলো, কেবলমাত্র মিসাইল ও আত্মঘাতী ড্রোন নিয়ে ইহুদিবাদীদের বিরুদ্ধে আর কত শক্তি প্রয়োগ করবে তেহরান? JBS হোল্ডিংস লিমিটেড। সোজা আঙুলে যখন ঘি উঠে না, তখন যে আঙুল কিছুটা বাঁকা করতে হয়, সে পথকেই যেন অনুসরণ করছে ইরান। দেশটি বুঝে গেছে ভবিষ্যতে ইহুদিবাদীরা আরো আগ্রাসী হতে পারে। তাই তো ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী IRGCর মাঝে এখন জোরালো দাবি উঠেছে যে পারমাণবিক অস্ত্র তৈরি করাই এখন তেহরানের অন্যতম উদ্দেশ্য। এর কোনো বিকল্প পথ নেই যার মাধ্যমে ইহুদিবাদীদের সহজেই ঘায়েল করতে পারবে ইরান। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে এমন তথ্য
ফলাও করে প্রকাশিত হলেও ইরানের সরকারের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। যদিও বিশ্লেষকদের ধারণা, ইরানের কাছে সমৃদ্ধ ইউরেনিয়াম থাকায় পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়টিকে প্রাধান্য দিতে পারে দেশটির সরকার। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাম্প্রতিক যুদ্ধে ইরানের একের পর এক সাফল্য বিশ্বকে রীতিমতো বিস্মিত করে তোলে। যদি প্রশ্ন করা হয় দেশটির এত সাফল্যের পিছনে আসল রহস্য কি, তাহলে সম্ভবত দেশটির জ্ঞানচর্চা, আবিষ্কার আর উদ্ভাবনের বিষয়টি সামনে চলে আসবে। এবার ড্রোন ও এয়ার ডিফেন্সে তাক লাগানো অগ্রগতি বিশ্বের সামনে তুলে ধরল ইরান। গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসন শুরুর পর থেকেই মার্কিন ইসরায়েলি শক্তির বিরুদ্ধে বীরদর্পে লড়াই চালিয়ে যায় ইরান। মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটি কিংবা ইসরায়েলি স্থাপনা কোনো কিছুই বাদ পড়েনি ইরানের লক্ষ্যবস্তু হওয়া থেকে। শুধুমাত্র নিজস্ব প্রযুক্তিতে তৈরি ড্রোন আর মিসাইল দিয়েই মার্কিন ইসরায়েলি শক্তির বুকে রীতিমতো কাঁপন ধরিয়ে দেয় ইরানের সাহসী যোদ্ধারা। শুধুই কি হামলা, শত্রুর হামলা মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থাতেও তাক লাগানো অগ্রগতি অর্জন করেছে বিশ্বের নতুন বিস্ময় বলে পরিচিত দেশ ইরান। যুদ্ধ চলাকালে অপরাজেয় বলে পরিচিত মার্কিন যুদ্ধবিমান F-35কে পর্যন্ত ভূপাতিত করার খবর পাওয়া যায়। এছাড়াও অত্যাধুনিক F-15, F-16, A-10 যুদ্ধবিমান সহ অত্যাধুনিক মার্কিন ড্রোনও ভূপাতিত করে ইরান। এতে মার্কিন সামরিক শ্রেষ্ঠত্বকে রীতিমতো চূর্ণ বিচূর্ণ করে দেয় ইরান। এবার ড্রোন ও এয়ার ডিফেন্সে ধারাবাহিক সফলতার বিষয়টি পুনরায় তুলে ধরল ইরানের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা। শত্রুপক্ষের অপপ্রচার সত্ত্বেও ড্রোন ও এয়ার ডিফেন্সে অভূতপূর্ব সাফল্য অর্জন করার বিষয়টি উল্লেখ করেন তিনি। ইরানের সেনাবাহিনীর বিমান প্রতিরক্ষা বাহিনীর উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ইউসেফি খুশকালভ সম্প্রতি এসব তথ্য জানান। খুশকালভ বলেন, ইরান জুড়ে নিয়মিত নানা কার্যক্রম চলছে। দেশের জল, স্থল ও আকাশসীমা এখন সম্পূর্ণ নিরাপদ। আকাশে কোনো শত্রু বিমান নেই। এসব ঘটনা প্রমাণ করে যে দেশের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা কতটা শক্তিশালী, চতুর এবং সদা প্রস্তুত। এ সময় এয়ার ডিফেন্স সিস্টেমকে আরও আধুনিকায়ন করার দিকেও ব্যাপক জোর দেন তিনি। তিনি আরও বলেন, ইসরায়েলের বিখ্যাত আয়রন ডোম প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত করতে পেরেছে ইরানের সশস্ত্র বাহিনী। এ সাফল্যই প্রমাণ করে যে ইরানের কাছে অনন্য ক্ষমতার অত্যন্ত শক্তিশালী ও আধুনিক ড্রোন রয়েছে। যুদ্ধক্ষেত্রে আধুনিক ড্রোন তৈরি ও ব্যবহার করা এখন ইরানের সশস্ত্র বাহিনীর একটি নিয়মিত কাজে পরিণত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। ইরানের এই সফলতার পিছনে নিজেদের জ্ঞানচর্চা, আবিষ্কার আর উদ্ভাবন সবচেয়ে বড় অবদান রেখেছে বলে উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বহুদিনের বিজ্ঞানচর্চা, শিল্প এবং প্রযুক্তিগত যোগ্যতার উপর ভর করেই ইরানের সামরিক খাত দিন দিন এগিয়ে যাচ্ছে। মোহাম্মদ ইউসেফি খুশকালভ এমন এক সময়ে এই বক্তব্য দিলেন যখন দীর্ঘদিন ধরেই ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ও কমান্ডাররা প্রতিরক্ষা উৎপাদনে দেশের ক্রমবর্ধমান আত্মনির্ভরশীলতার উপর ধারাবাহিকভাবে জোর দিয়ে আসছে। বিশ্লেষকদের মতে সামরিক খাতে ইরানের এই অগ্রগতি পশ্চিমা দেশগুলোর জন্য, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য রীতিমতো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ ইরান শক্তিশালী হলে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি আধিপত্যবাদ টিকিয়ে রাখা কঠিন হয়ে পড়বে। তবে যুক্তরাষ্ট্র না চাইলেও ইরান ইতিমধ্যে নিজেদের সামরিক শ্রেষ্ঠত্ব প্রমাণ করে দেখিয়েছে। ফলে যুদ্ধের পর ইরান যে নতুন শক্তির ক্ষেত্রে পরিণত হতে চলেছে এবং নতুন পরাশক্তি রূপে আবির্ভূত হতে চলেছে তাতে কোনো সন্দেহ নেই বলে মত দিয়েছেন বিশ্লেষকেরা। আর যেন উপায় নেই যুক্তরাষ্ট্রের কাছে, তাই তো সব ক্ষেত্রেই জয়ী হচ্ছে ইরানও। কিন্তু নিজেরা এত শক্তিশালী হওয়ার পরও কিভাবে শুধুমাত্র ইরানের কাছেই পরাজিত হচ্ছে মার্কিন প্রশাসন? ইরানের সরকার ব্যবস্থা উৎখাত করার উদ্দেশ্য নিয়ে সাম্প্রতিক যুদ্ধে জড়িয়েছিল যুক্তরাষ্ট্র, কিন্তু এখন উল্টো তেহরানের সামনে মাথা নত করে ইরানের সরকারকে প্রায় ৬০০ কোটি মার্কিন ডলার ফেরত দিতে হচ্ছে যুক্তরাষ্ট্রকে, যেটিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বড় লজ্জাজনক পরাজয় বলেই মনে করছেন বিশ্লেষকরা। শুধু তাই নয়, উন্নত ক্ষেপণাস্ত্র তৈরিতেও ইরানকে আর বাধা দিতে পারবে না যুক্তরাষ্ট্র। তবে এক্ষেত্রে ইসরায়েল এখন কি করবে? প্রশ্ন হলো, হঠাৎ করেই কেন ইরানকে অর্থ ফেরত দিচ্ছে মার্কিন প্রশাসন?
কথায় আছে চোরের 10 দিন তো গেরস্তের 1 দিন, আর ইরান যেন এক্ষেত্রে গেরস্তের ভূমিকা পালন করছে, কারণ সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীকে নাজেহাল করে মধ্যপ্রাচ্যে এক ভিন্ন ধরনের শক্তিতে পরিণত হয়েছে ইরান। কিছু বিশ্লেষক আবার দেশটির এমন অবস্থানকে পারস্য উপসাগরীয় অঞ্চলের নতুন পরাশক্তিও বলছেন। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র ও পারমাণবিক কেন্দ্রগুলোকে ধ্বংসের মাধ্যমে দেশটির সামরিক কাঠামোকে পঙ্গু বানানোর চক্রান্ত করেছিল ইহুদিবাদীরা, কিন্তু তাতে তো ব্যর্থ হয়েছেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই সাথে মধ্যপ্রাচ্যে এখন নিজেদের সামরিক বাহিনীর অস্তিত্বকে ঘিরে চরম সংকটের মুখোমুখি মার্কিন প্রশাসন। একই সাথে হরমুজ প্রণালীতে ইরানের সামরিক বাহিনীর কঠোর অবস্থানের কারণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের মাঝেই তুমুল সমালোচনার সম্মুখীন ট্রাম্প, যার কারণে চলতি মাসের 18 তারিখ এক প্রকার তড়িঘড়ি করেই ইরানের সাথে সাময়িক শান্তি চুক্তিতে যায় মার্কিন প্রশাসন, যদিও আগামী আগস্ট মাসের মধ্যেই চূড়ান্ত সমাধানে যেতে কূটনৈতিক তৎপরতা অব্যাহত রেখেছে দেশ দুটি। তবে সাময়িক এই সমঝোতা স্মারকে সইয়ের মাধ্যমেই ইরানের কাছে এক প্রকার পরাজিত হয়েছে যুক্তরাষ্ট্র, কারণ এই চুক্তির মাধ্যমে ইরানের উপর জারি থাকা মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে সম্মত হয়েছেন ট্রাম্প। পাশাপাশি কাতারে আটকে থাকা ইরানের প্রায় 12 বিলিয়ন মার্কিন ডলার ফেরত দেবারও প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানি জানিয়ে দিলেন, কাতারে আটকে থাকা অর্থের মধ্যে প্রায় 600 কোটি মার্কিন ডলার ফেরত পেতে চলেছে তেহরান, যেটিকে একটি বিরাট বিজয় হিসেবেই বিবেচনা করেছেন তিনি। এ প্রসঙ্গে মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তি চুক্তির অধীনে তেল ও পেট্রোকেমিক্যালের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। এছাড়াও কাতারে রক্ষিত 600 কোটি মার্কিন ডলারও ফেরত পেতে চলেছে তেহরান। বাকি অংশ ফেরত পেতে আলোচনা চলমান রয়েছে। 29 জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সমস্ত সক্ষমতা ব্যবহার করে ইরানকে অস্থিতিশীল করতে চেয়েছিল, এমনটি জানিয়ে মাসুদ পেজেশকিয়ান আরও বলেছেন, জনগণের সহনশীলতা এবং আমাদের সামরিক বাহিনীর কৌশলের কাছেই ইহুদিবাদীরা পরাজিত হয়েছে। তবে কি পারমাণবিক ইস্যুতেও সফলতা পেতে চলেছে ইরান? কি বুঝলেন ভাই? অনলি জেডাই চাই। ইরানের কাছে থাকা বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামকে ঘিরেই এখন শঙ্কায় রয়েছে ইসরায়েল, কারণ এই ইস্যুতে কোনো ধরনের সমাধানের পথ বের করতে পারেননি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। শুধু তাই নয়, ইরানের ক্ষেপণাস্ত্র কার্যক্রমকে ঘিরেও চুক্তিতে কোনো শর্ত আরোপ করতে পারেনি যুক্তরাষ্ট্র, যার কারণে ট্রাম্পের প্রতি কিছুটা মনক্ষুণ্ণ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাই তো সমরবিদরা বলছেন, পারমাণবিক অস্ত্র তৈরিতে নিজেদের মত বদলাতেও পারে ইরান। মধ্যপ্রাচ্যে কি এবার নতুন সংঘাতের কেন্দ্র হতে যাচ্ছে বাহরাইন? ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মাঝেই এবার সরাসরি বাহরাইনকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। তেহরানের বার্তা স্পষ্ট, যে কোনো ধরনের উস্কানি বা শত্রুতামূলক পদক্ষেপের জবাব আগের চেয়ে আরও শক্তিশালী হবে। তাহলে কি পারস্য উপসাগরে আরেকটি নতুন সংকটের সূচনা হতে যাচ্ছে? সম্প্রতি ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী আকবর বেলায়েতি বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেওয়া এক বিবৃতিতে বাহরাইনকে কঠোর ভাষায় সতর্ক করেছেন। তিনি বলেন, বাহরাইন যেন নিজেদের সীমাবদ্ধতা সম্পর্কে সচেতন থাকে, নিজেদের ভবিষ্যৎ নিয়ে ঝুঁকি না নেয় এবং এমন কোনো পদক্ষেপ না নেয় যাতে ইরান কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই সতর্কবার্তার পেছনে রয়েছে সাম্প্রতিক সামরিক উত্তেজনা। ইরানের দাবি, যুক্তরাষ্ট্র তাদের ভূখণ্ডে হামলা চালাতে পারস্য উপসাগরীয় অঞ্চলের সামরিক ঘাঁটিগুলো ব্যবহার করছে। আর সেই কারণেই গত 26 ও 27 জুন বাহরাইনে অবস্থিত মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে তেহরান। তবে বাহরাইন এই অভিযোগ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। দেশটির রাজধানী মানামা থেকে দেওয়া সরকারি বিবৃতিতে বলা হয়েছে, ইরানের হামলা বাহরাইনের সার্বভৌমত্বের সরাসরি লঙ্ঘন। একই সঙ্গে তারা অভিযোগ করেছে, এই ধরনের হামলা পুরো অঞ্চলে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছে এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনার প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করছে।
কিন্তু দুই দেশের বিরোধ শুধু সামরিক ইস্যুতে সীমাবদ্ধ নয়। গত কয়েক মাস ধরে বাহরাইন একাধিক ব্যক্তিকে গ্রেফতার করেছে, যাদের বিরুদ্ধে ইরানের সঙ্গে গোপন যোগাযোগ ও সামরিক সংশ্লিষ্টতার অভিযোগ আনা হয়েছে। ফলে দুই দেশের কূটনৈতিক সম্পর্ক আগের তুলনায় আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশ্লেষকদের মতে বাহরাইনকে ঘিরে ইরানের কড়া অবস্থানের আরেকটি কারণ দেশটির ভৌগোলিক গুরুত্ব। পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রে মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটি রয়েছে, যা দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান সামরিক কেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। ফলে বাহরাইনকে ঘিরে যে কোনো উত্তেজনা সরাসরি আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলতে পারে। মাত্র একদিনেই ইউক্রেনের ৩টি বড় শহরে মিসাইল হামলা চালিয়ে রীতিমতো ঝাঁঝরা করে দিয়েছে রাশিয়া। এই হামলায় কোন শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী? ইউক্রেনের প্রতিরক্ষা সক্ষমতা কি তাহলে পুরোপুরি ভেঙে পড়েছে? জানা গেছে রাশিয়ার এই হামলায় ইউক্রেনের ওই ৩টি শহরে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও বহু মানুষ। তবে হতাহতের সংখ্যা কম হলেও অবকাঠামোগত দিক থেকে ব্যাপক ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন। প্রশ্ন হলো, চলমান এই যুদ্ধ কি তাহলে অচিরেই শেষ হচ্ছে না? টানা ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে এখনো যেন পুরো লক্ষ্য বাস্তবায়ন হয়নি রাশিয়ার। তাই তো প্রতিনিয়তই পুতিনের লক্ষ্য পূরণের উদ্দেশ্যে ছুটে চলেছে রাশিয়ার সামরিক বাহিনী। মূলত ইউক্রেনের পুরো পূর্বাঞ্চলকে দখলে নিতেই এখন মরিয়া রুশ প্রেসিডেন্ট পুতিন। চলমান এই যুদ্ধে ইউক্রেনের রাজধানী কিয়েভেও বহুবার হামলা চালিয়েছে রাশিয়া। সম্প্রতি জানা গেছে যুদ্ধের ময়দানে রুশ সামরিক বহরের অন্যতম শক্তিশালী ক্ষেপণাস্ত্র ওরেশনিক ব্যবহার করেছে পুতিনের বাহিনী। যদিও এখন পর্যন্ত মাত্র ৩ বার যুদ্ধের ময়দানে এই অস্ত্রের উত্তাপ ঘটিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। পুতিনের ভাষ্য অনুযায়ী ওরেশনিক মডেলের ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে কমপক্ষে ১০ গুণ বেশি গতিতে ছুটতে পারে। এমনকি এই মিসাইলটিকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কোনো দেশের কাছে নেই বলেও দাবি করেছেন রুশ প্রেসিডেন্ট। এদিকে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা ইউক্রেনকে সমরাস্ত্র দিয়ে সহযোগিতা করার আশ্বাস দিলেও প্রয়োজনীয় রসদ এখনো তেমন একটা পায়নি কিয়েভ, যার কারণে যুদ্ধের ময়দানে রাশিয়ার বিরুদ্ধে লড়তে ব্যাপক হিমশিম অবস্থায় রয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতেই দেশটির ৩টি বৃহৎ শিল্প শহরে মাত্র একদিনেই হামলা চালিয়েছে রাশিয়া। জানা গেছে ইউক্রেনের খার্কিভ, দিনিপ্রো এবং জাপোরিঝিয়া শহরে থাকা দেশটির সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে দফায় দফায় মিসাইল হামলা চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানও। নিজের দেশকে রাশিয়ার হামলা থেকে রক্ষা করতে অনেকটা ব্যর্থ হলেও ইউরোপের উদ্দেশ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, নিজস্ব অ্যান্টি ব্যালিস্টিক প্রতিরক্ষা ব্যবস্থা তৈরিতে ইউরোপকে গুরুত্ব দিতে হবে। রাশিয়ার এই হামলার জবাব দেবে ইউক্রেন। ২৯ জুন এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। কিন্তু প্রশ্ন হলো, ইউরোপের উদ্দেশ্যে কেন উপদেশ দিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট? ন্যাটো সহ পশ্চিমা বিশ্ব ইউক্রেন ইস্যুতে বেশি বাড়াবাড়ি করলে যে তাদেরকেও টার্গেট করবে রাশিয়া, এমন আশঙ্কাজনক বার্তাই এসেছে মস্কো থেকে। সম্প্রতি হঠাৎ করেই বেলারুশে পারমাণবিক অস্ত্র পাঠিয়ে পশ্চিমা বিশ্বে উত্তাপ ছড়িয়েছে পুতিনের দেশটি। সেই সাথে পূর্ব ইউরোপ থেকে প্রশান্ত মহাসাগর পর্যন্ত নিজেদের পারমাণবিক অস্ত্রের সক্ষমতা দেখিয়ে বিশ্বকে নতুন বার্তা দিয়েছে রাশিয়া। শুধু তাই নয়, নিজেদের ভূখণ্ডকে শত্রুপক্ষের আক্রমণ থেকে রক্ষা করতে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকিও দিয়েছে রাশিয়া। এ প্রসঙ্গে দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইল গালুজিন সম্প্রতি বলেছেন, রাশিয়া ও বেলারুশের সশস্ত্র বাহিনী পারস্পরিক সহযোগিতা ক্রমাগত বৃদ্ধি করেই চলেছে। ইউনিয়ন স্টেটের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা পারমাণবিক অস্ত্রসহ সব উপায় ব্যবহার করতে সর্বদা প্রস্তুত। এ সময় তিনি বেলারুশের সীমান্তবর্তী অঞ্চলে ন্যাটোর উস্কানিমূলক সামরিক মহড়াকে ঘিরে অভিযোগও তুলেছেন।
বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন ইস্যুতে পুতিন তার লক্ষ্য বাস্তবায়ন করার পরই ইউরোপের দিকেও নজর দিতে পারে রাশিয়া, যার মাধ্যমে ন্যাটোর শক্তিকেও চ্যালেঞ্জ জানাবে মস্কো। আবারও তীব্র হয়ে উঠেছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের সাম্প্রতিক জোরালো হামলার পর এবার দেশটির একটি বিমান ঘাঁটিতে বিধ্বংসী হামলা চালানোর দাবি করেছে মস্কো। এদিকে ইউক্রেনের বিরুদ্ধে এবার সরব হয়েছেন খোদ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে এবার কি তবে বড় কিছু ঘটতে চলেছে? ইউক্রেনের বিরুদ্ধে এবার কি বড় কোনো পদক্ষেপ নিতে চলেছে রাশিয়া? সম্প্রতি রাশিয়ার অভ্যন্তরে ইউক্রেনের দূরপাল্লার ড্রোন হামলা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রাজধানী মস্কো সহ বিভিন্ন অঞ্চলে শত শত ড্রোন পাঠিয়ে সামরিক ও জ্বালানি অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে কিয়েভ। রাশিয়ার দাবি, কয়েকদিন আগেই এক রাতে ৬৬০টিরও বেশি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। ইউক্রেনের এই ধারাবাহিক হামলার জবাব হিসেবেই এখন আরও আক্রমণাত্মক অবস্থান নিয়েছে মস্কো। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, দক্ষিণ ইউক্রেনের মিকোলাইভ অঞ্চলের একটি বিমান ঘাঁটিতে ড্রোন হামলা চালিয়ে দুটি মিগ-29 যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে। তাদের ভাষ্য অনুযায়ী একটি যুদ্ধবিমান রানওয়ের পাশে এবং অন্যটি বাংকারের ভেতরে জ্বালানি নেওয়ার সময় হামলার শিকার হয়। হামলার ভিডিও প্রকাশ করে মস্কো দাবি করেছে লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করা হয়েছে। রুশ বার্তা সংস্থা তাসের এক প্রতিবেদনে তুলে ধরা হয় এ খবর। এদিকে একই দিনে ইউক্রেনের জাপোরিজিয়া অঞ্চলে রাশিয়ার হামলায় অন্তত 2 জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। অন্যদিকে ইউক্রেনও পাল্টা হামলা অব্যাহত রেখেছে। কিয়েভের দাবি, দূরপাল্লার ফ্লেমিঙ্গো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে রাশিয়ার ভলগোগ্রাদ অঞ্চলের একটি সামরিক শিল্প কমপ্লেক্সে হামলা চালানো হয়েছে। পাশাপাশি রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করেও নতুন করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন পরিস্থিতিতে যুদ্ধ এবং সম্ভাব্য আলোচনার বিষয়ে কঠোর অবস্থান জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি স্পষ্ট করে বলেছেন, ইউক্রেন যতই হামলা বাড়াক না কেন, কিয়েভের শর্তে রাশিয়া কখনো আলোচনায় বসবে না। তার দাবি, ইউক্রেনের লক্ষ্য রাশিয়ার বেসামরিক অবকাঠামোতে হামলা চালিয়ে জনগণের মধ্যে ভয় ও বিভক্তি সৃষ্টি করা, তবে সেই চেষ্টা কখনো সফল হবে না। পুতিন আরও বলেন, রাশিয়া যুক্তরাষ্ট্র কিংবা ইউক্রেনের সঙ্গে আলোচনা দরজা পুরোপুরি বন্ধ করছে না, তবে যুদ্ধক্ষেত্রে অর্জিত কৌশলগত সুবিধা আলোচনা টেবিলে কোনোভাবেই ছেড়ে দেওয়া হবে না। দেশের নিরাপত্তা, সীমান্ত এবং নাগরিকদের সুরক্ষায় প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক মাসগুলোতে যুদ্ধের ধরন উল্লেখযোগ্যভাবে বদলে গেছে। আগে যেখানে মূল লড়াই সীমান্ত ও ফ্রন্টলাইনে সীমাবদ্ধ ছিল, এখন দুই পক্ষই শত শত ড্রোন, দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং গুরুত্বপূর্ণ সামরিক ও জ্বালানি স্থাপনাকে লক্ষ্যবস্তু করছে। ফলে যুদ্ধ আরও বিস্তৃত রূপ নিচ্ছে। ফলে শান্তি আলোচনার সম্ভাবনাও ক্রমেই ক্ষীণ হয়ে আসছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। যুদ্ধের ময়দানে এখন পাল্টাপাল্টি হামলায় নির্ধারণ করছে পরিস্থিতির গতি। আর পুতিনের সর্বশেষ বক্তব্য স্পষ্ট করে দিচ্ছে, আপাতত যুদ্ধের চেয়ে আলোচনায় বেশি গুরুত্ব দিচ্ছে না মস্কো। ফলে রাশিয়া ইউক্রেন সংঘাত আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কায় দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকেরা।